সান স্টুডিওর বিনি পয়সার শাটল বাসের চালক জানিয়েছিল যে ঠিক বিকেল 4:30-র সময় ফি বাডি হোটেলের ঢিল ছোড়া দূরত্বে রক অ্যান্ড সোল মিউজিয়ামের সামনে বাস থামে। আমি যদি কোনো ক্রমে সেই বাসটা ধরতে পারি তাহলে গ্রেসল্যান্ড সেদিনের মতো বন্ধ হবার আগে দেখতে পারবো। টিকিট কাউন্টার বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। সেদিন রাতে অবশ্য কনফারেন্সের হোতারা একটা গ্রেসল্যান্ড স্পেশাল ট্যুর আয়োজন করেছিল, কিন্তু সেটা ডিনার, ড্রিঙ্কস ইত্যাদি প্রভৃতি নিয়ে বেশ খরচ সাপেক্ষ। তাছাড়া সেই ট্যুরে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে হাতে অখাদ্য ব্যাগ আর গলায় নীল রিবনের কণ্ঠি ঝোলানো সাফারির দল। অতএব আমার প্রেজেন্টেশন শেষ হতেই তীরবেগে ঘরে গিয়ে লম্বা স্কার্ট আর চামড়ার জুতো পাল্টে কালো জিন্স আর সবেধন নীলমণি গোলাপি ফিতের কেডস পরে ছুটতে ছুটতে খেয়াল করলাম যে আমার কালো লম্বা জিন্সটা বারংবার কাচার ফলে ফুল প্যান্ট আর ক্যাপ্রির একটা মধ্যবর্তী অবস্থানে এসে পৌঁছেছে। এলভিসের বাড়ি যাব, একটু যত্ন করে পোশাক বাছা উচিত ছিল। যাকে, গতস্য সূচনা নাস্তি। হাঁপাতে হাঁপাতে রক অ্যান্ড সোল মিউজিয়ামের সামনে এসে দেখি বাস আসতে তখন মিনিট 5 দেরি। মিউজিয়ামের ঠিক পাশেই ফেডেক্স ফোরাম নাম বিশাল স্টেডিয়াম। ফেডেক্স ফোরামের সামনের ফুটপাথে লাইন ধরে রাখা আছে বিশাল সাইজের নানা রকম পাথরের বল। সেগুলি দেখে ভারী খুশি হয়ে একটাতে বসতে যাব, অমনি শাটল বাসের আবির্ভাব। ড্রাইভার আমাকে দেখে বলল, আরে, আপনি বাসটা ধরতে পারলেন? খুব ভালো। আশা করি টিকিট কাউন্টার বন্ধ হবার আগেই আমরা পৌঁছে যাব। আমি বললাম, নিশ্চয়ই পৌঁছবো। আমি তো জানি বাসটা আসলে একটা কুমড়ো। চালক হলো ছদ্মবেশী এলভিস, আর আমি হলাম খাটো হয়ে যাওয়া জিন্স আর গোলাপি ফিতের কেডস পরা সিন্ডারেলার মেজো পিসি। আমরা তো ঠিক সময়ে পৌঁছবই। বাসে একটা ছোট টিভি রয়েছে, আর সেটাতে একটার পর একটা এলভিসের গানের ভিডিও দেখানো হচ্ছে। বাস চলেছে মিসিসিপি নদীর পাশ দিয়ে। দূরে নদীর ওপরে কিশোরীর জোড়া ভুরুর মতো হার্নান্দো দে সোতো ব্রিজ। বাস চলেছে মস্ত রাজপথ ধরে। তার দুপাশে দোকানপাট, আপিস কাছারি বেশিরভাগই যেন বন্ধ, তালা মারা। কখন যেন ঝিমিয়ে পড়েছে এককালের কার্পাস বাণিজ্যের কেন্দ্রবিন্দু মেমফিস শহর। বাসের টেলিভিশনে সাদা কালো স্ক্রিনে এলভিস গাইছে, লাভ মি টেন্ডার, লাভ মি সুইট, নেভার লেট মি গো। গ্রেসল্যান্ড টিকিট কাউন্টারের সামনে যখন আমাদের বাস থামল তখন 5টা বাজতে 5 মিনিট বাকি। দৌড়ে গিয়ে টিকিট কিনলাম। একটা ছোট গেটের সামনে টিকিট দেখাতে এক হাসি খুশি মেয়ে আমার হাতে একটা আইপ্যাড আর ইয়ারফোন দিয়ে একটা সাদা বাসে তুলে দিল। জানলাম যে কেবল এই সাদা বাসে করেই এলভিসের বাড়ির দোরগোড়া অবধি পৌঁছানো যায়। আইপ্যাডে প্রতিটি ঘরের বিশদ বর্ণনা আছে, যা কিনা আমি ধীরে সুস্থে নিজের মতো করে শুনতে পারি। বিস্তীর্ণ বাগান পেরিয়ে বাস থামল একটা সাদা থাম বসানো বাড়ির দরজায়। বাগানে বসন্তের ফুল। সদর দরজার সামনে দুটো সাদা সিংহ আর লোহার কারুকাজ করা দুটো বেঞ্চি। সদর দরজা খুলে অন্দরে ঢুকলাম। ডানদিকে বসবার ঘর, সেখানে বিশাল লম্বা টানা সাদা সোফা। তারপরে কাঁচের জোড়া ময়ূর বসানো দরজা পেরিয়ে গ্র্যান্ড পিয়ানো আর আরাম কেদারা। সেখানে একটা টিভি সেট দেখা যাচ্ছে। গ্রেসল্যান্ডের প্রতিটি ঘরেই অন্তত একটা করে টিভি সেট রয়েছে। এলভিস নাকি টিভি দেখতে খুব ভালোবাসত। বাঁদিকে বিশাল ঝাড় লণ্ঠন ঝোলানো ডাইনিং রুম। মস্ত টেবিলে ছুরি, কাঁটা, ন্যাপকিন সম্বলিত প্লেট সাজানো, যেন এক্ষুনি সপরিবারে খেতে বসবে এলভিস। বাড়ির অন্যান্য ঘরগুলির তুলনায় বাইরের এ দুটি ঘর যেন একটু আলাদা, অভ্যাগতদের জন্য সুসজ্জিত, দামি জিনিসপত্রে ভর্তি। কেমন আড়ষ্ট হয়ে বসতে হয়,
পাছে কিছু এদিক থেকে ওদিক হয়ে যায়। কিন্তু ভেতরের ঘরগুলি মনে হয় এলভিস নিজের খেয়াল খুশি আর পছন্দ মতো সাজিয়েছে। কটকটে হলুদ রঙের আড্ডাখানা, বিলিয়ার্ডস খেলার জন্য জঙ্গল রুম, একটা খুব ঘরোয়া রান্নাঘর, এইসব পেরিয়ে গেলাম ওর ট্রফি রুমে। সঙ্গীত জীবনের প্রতিটি মাইলস্টোন যত্ন করে রাখা রয়েছে এই বিশাল হলঘরে। কত যে মেডেল, কত যে গোল্ড আর প্ল্যাটিনাম ডিস্ক, তার ইয়ত্তা নেই। আমার প্রিয় গানগুলির স্মরণিকায় দাঁড়ালাম কয়েক মুহূর্ত। তারপরে বাড়ির পেছনে সাদা ধবধবে ঘোড়া রাস্তাবল, সবুজ লনে পড়ন্ত রোদ পেরিয়ে এলভিসের সমাধি, মা বাবা আর ঠাকুমার পাশে চিরনিদ্রায় এই শহরের সঙ্গীতের একচ্ছত্র অধিপতি। মায়ের খুব ন্যাওটা ছিল। এলভিসের জন্মের ৩৫ মিনিট আগে ওর যমজ ভাই মৃত প্রসূত হয়। বাবা ভার্ননের রোজগার ছিল যৎসামান্য। সরকারি অনুদান আর প্রতিবেশীদের দাক্ষিণ্যে বড় হয়ে ওঠা ছেলেটি ১০ বছরের জন্মদিনে একটা সাইকেল অথবা একটা বন্দুক চেয়েছিল। পেয়েছিল একটা গিটার। বাকিটা ইতিহাস। ফিরতি বাস যখন ধরলাম তখন গ্রেসল্যান্ডের সন্ধে নেমেছে। বাগানের উঁচু গাছগুলির মাথায় জমাট বাঁধছে অন্ধকার। শাটল বাস চলেছে পড়ন্ত রোদে রাঙা মিসিসিপি নদীর ধার দিয়ে। দূরে নদীর ওপরে কিশোরীর জোড়া ভুরুর মতো হার্নান্দো দেল সোতো ব্রিজে আলো জ্বলে উঠেছে। বাসের টিভিতে এলভিস গাইছে, Maybe I didn't treat you quite as good as I should have. Maybe I didn't love you quite as often as I could have. Little things I should have said and done, I just never took the time. You were always on my mind. You were always on my mind. মেমফিসের চিড়িয়াখানার নামডাক আগে শুনেছিলাম। অনেক বিরল প্রজাতির পশু পাখি নাকি রাখা আছে এই চিড়িয়াখানায়। পরদিন সকালে সেশনের পরে ভাবলাম একবার চট করে চিড়িয়াখানা ঘুরে আসি। হোটেলের দারোয়ান একটি ট্যাক্সি ধরিয়ে দিল। চালক বেশ গোপ্পে মানুষ, ছিপছিপে চেহারার একজন বয়স্ক আফ্রিকান আমেরিকান, নাম মরিস। আমাকে জিজ্ঞেস করল, বাড়ি কোথায়? বললাম, এখন মার্কিন মুলুকে থাকি, বস্টনে, তবে আদি আস্তানা ভারতবর্ষ। মরিস বলল, জানো, আমি আমার রান্নায় ভারতীয় মশলাপাতি খুব ব্যবহার করি। গোটা হলুদ, আদা, ধনে, জিরে, এইসব। ভারতীয় রান্নার মশলায় যে কত রকম গুণ আছে তা এদেশের মানুষ জানেই না। মরিস, তুমি বুঝি খুব রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, ঠিক ধরেছ, রান্না করতে আমার দারুণ লাগে। সারাদিন ট্যাক্সি চালাবার পর বিকেলে আমি আমার সবজি বাগানের তদারকি করি। মাটি কোপাই, সার দিই, জল দিই, আর আমার গাছেরা আমাকে প্রাণ ভরে সবজি দেয়। আমাকে তো প্রায় দোকান থেকে সবজি কিনতেই হয় না। জানো, আমার বাগানে নানা রকম হেয়ারলুম টমেটো হয়। তাদের রং দেখলে তুমি তাজ্জব বনে যাবে। আমার বাগানে সেই কমলা, হলুদ, বাদামি টমেটোগুলি যখন ফল ফলন্ত হয় তখন সে যে কি সুন্দর, সে আর তোমাকে কি বলবো। সেই টাটকা টমেটো যদি তুমি নুন গোলমরিচ আর ব্যাসিল পাতা ছড়িয়ে মোৎজারেলা চিজ দিয়ে খাও, তাহলে বুঝবে সেটা কেমন স্বর্গীয় জিনিস। এইসব নানান গল্প করতে করতে মেমফিস চিড়িয়াখানায় এসে গেল। মরিস বলল, শোনো, এখান থেকে ফেরাটা মুশকিল হবে। এদিকটায় ট্রামবাস কিছু নেই। তুমি আমার ফোন নম্বরটা রাখো। ফেরার সময় আমাকে ফোন করো, আমি তোমাকে এসে নিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ যেন মরিস। খুব সুন্দর চিড়িয়াখানা। ঢুকেই প্রথমে ক্যাট কান্ট্রি। সেখানে প্রথমেই আমাগো দেশের বাঘ, রয়্যাল বেঙ্গল,
অনেকটা জমি জায়গা নিয়ে তার আস্তানা। শরীর স্বাস্থ্য দেখে মনে হয় খুব যত্নে আছে। এছাড়া স্নো লেপার্ড, ক্যারাক্যাল, পিউমা, কত কি। খুব ভালো লাগছিল মিষ্টি রোদে চিড়িয়াখানার শৈশবে ফিরে যেতে। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়লে চিড়িয়াখানার সবুজ ট্রলিতে বসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। কত রকম পাখি, ভাল্লুক, পান্ডা, হাতি, গন্ডার, হিপ্পো যে দেখলাম! সেখানে যে শুধু শৈশব অপাপবিদ্ধ তাই নয়, জীবজন্তুরাও তাই। কাপট্য নেই, মিথ্যা নেই, ছলনা নেই, লোভ নেই। যদি হিংসা থাকে তা কেবলমাত্র জীবন ধারণের জন্য। ফোন করে মরিসকে ডাকলাম। হোটেলের বেশ কাছেই কটন মিউজিয়াম। মরিস আমাকে সেখানে নামিয়ে দিল। সেই কার্পাস, যা একসময় ছিল এই শহরের অর্থনৈতিক শিরদাঁড়া। মেমফিসের রাজা ছিল কার্পাস। মিসিসিপির ধার ঘেঁষে যে কুচকুচে কালো মাটি, সেই মাটিতে ফলত এই ধবধবে সাদা কার্পাস। কালো মায়ের বুকে সাদা মানিক। আর অমানুষিক পরিশ্রম করে সেই মানিক ফলাতো ক্রীতদাসেরা। মেমফিসে দুইটি সামগ্রীর রমরমা ব্যবসা ছিল, ক্রীতদাস আর কার্পাস। মেমফিসের অকশন স্কোয়ারে বিল অফ সেলের নোটিশ সাঁটা হতো। শ্রীযুক্ত ড্যানিয়েল লেক মহাশয় নগদ $1300 দিয়া দুইটি নিগ্রো কিনিয়াছেন। একটির নাম চার্লস, আনুমানিক 23 বৎসর, এবং অপরটির নাম লেনি জেন, আনুমানিক 18 বৎসর। দুইটি নিগ্রোই শারীরিক ও মানসিক স্বাস্থ্যসম্পন্ন, এবং ইহারা যাবজ্জীবনের জন্য ক্রীতদাস হইল। টেনেসির দূর দূরান্ত থেকে চাষিরা কার্পাস নিয়ে আসত খচ্চর টানা গাড়িতে। তার গুণবান বিচার হতো কটন এক্সচেঞ্জের স্যাম্পল রুমে। সেই হিসেবে কার্পাসের দর নির্ধারণ করা হতো। সেই দর আর মালের খবর যেত কটন এক্সচেঞ্জের ট্রেডারদের কাছে। চাষিদের এক্সচেঞ্জের ভেতরে আসার অনুমতি ছিল না। তারা বাইরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করত, আর এক্সচেঞ্জের ভেতরে দর হাঁকাহাঁকি করে নিলাম হতো ক্রীতদাসের পরিশ্রমের ফসল, কুচকুচে কালো মাটিতে ফলানো সেই ধবধবে সাদা কার্পাস। কটন এক্সচেঞ্জের ভেতরেই ছিল ওয়েস্টার্ন ইউনিয়নের টেলিগ্রাফ আপিস। টেলিগ্রাফের টরেটক্কায় কার্পাসের খবর পৌঁছে যেত ইউরোপ, আমেরিকার বিভিন্ন বাজারে। এক্সচেঞ্জের দেওয়াল জোড়া ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেনদেনের হিসেব লিখত এজেন্টের দল। রাস্তায় অধীর আগ্রহে অপেক্ষমান কার্পাস চাষি। সেই কার্পাস হোলসেলে বিক্রি হবার পর স্টিম বোটে চেপে পাড়ি দিত মিসিসিপি নদী। 1874-এ যে কটন এক্সচেঞ্জের গোড়াপত্তন, সেটিই এখন কটন মিউজিয়াম। মিউজিয়ামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে ঘুরে দেখলাম। হোটেলে ফেরার সময় হলো। এক্সচেঞ্জের বাইরে রাস্তা বেশ ফাঁকা, কেউ নেই, অধীর আগ্রহে অপেক্ষমান। কয়েকটা দোকানপাট টিমটিম করে চলছে, খদ্দেরের ভিড় কম। আজকের ঝিমিয়ে পড়া মেমফিসের পটভূমিকায় ভাবতে চেষ্টা করছিলাম সেই রমরমা ব্যবসা বাণিজ্যের কথা, কার্পাস এজেন্টদের হই হট্টগোলের কথা, ওয়েস্টার্ন ইউনিয়নের টেলিগ্রাফের টরেটক্কার কথা, চার্লস আনুমানিক 23 বৎসর এবং লেনি জেন আনুমানিক 18 বৎসরের কথা, আঙ্কেল টমস কেবিনের কথা, অপাপবিদ্ধতার কথা। Tom looked up to his master and answered, "Master, if you was sick or in trouble or dying, and I could save you, I'd give you my heart's blood. And if taking every drop of blood in this poor old body would save your precious soul, I'd give 'em freely, as the Lord gave his for me.
Oh, Master, don't bring this great sin on your soul. It will hurt you more than 'twill me. Do the worst you can. My troubles will be over soon. But if you don't repent, yours won't never end. কটন মিউজিয়াম থেকে সত্যি সত্যি হাঁটা পথ হোটেল, আর হোটেল থেকে সত্যি সত্যি হাঁটা পথ রক অ্যান্ড সোল মিউজিয়াম। দিনের শেষে একবার চট করে গিয়েছিলাম সেখানে। আগেই লিখেছিলাম যে মিউজিয়ামের ঠিক পাশেই ফেডেক্স ফোরাম নামক বিশাল স্টেডিয়াম। ফেডেক্স ফোরামের সামনের ফুটপাথে লাইন ধরে রাখা আছে বিশাল সাইজের নানান রকম পাথরের বল। পড়ন্ত রোদে তাদের ভারী সুন্দর দেখাচ্ছিল। মিউজিয়ামের দরজার সামনে বসন্তের নতুন ফুল ফুটেছে, আর দরজার পেছনে ফেলে আসা গানের গুলদস্তা। কার্পাসের রোয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গীত। গনগনে রোদের তাপে কার্পাসের ক্ষেত থেকে উঠে আসা কৃতদাসের গান, সারাদিন খাটুনির পরে ঘরে ফিরে রান্নাঘরের টেবিল বাজিয়ে ভাগচাষির গান, রবিবারের সকালে চার্চে প্রার্থনার সময় গসপেলের গান, বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের গান, ব্যাটারি রেডিও আর জুক বক্সে বাজানো নতুন ধরনের রক, ব্লুজ, কান্ট্রি সব যেন মিসিসিপির উপনদীগুলির মতো এসে মিশেছে মেমফিস নামে এক বিশাল মোহনায়। রক অ্যান্ড সোল মিউজিয়ামের টানা হলঘরে রয়েছে এমনি সব গানের কথা, এমনি সব রান্নাঘরের কথা, এমনি সব ব্যাটারি রেডিওর কথা। যে দিনগুলি দেখে এসেছিলাম কটন মিউজিয়ামে, যে গান শুনে এসেছিলাম সান স্টুডিওর রেকর্ডিং ঘরে, যে গায়ককে চিনে এসেছিলাম গ্রেসল্যান্ডে, তারা সকলে এসে এই লম্বা টানা হলঘরে আমার হাত ধরল। পরদিন দুপুরে উড়ান, আবার সেই শিকাগোর ধর্মমহাসভা আর অরেঞ্জ চিকেনের পাশ কাটিয়ে ঘুরপথে বস্টনে ফেরা। কনফারেন্সের কার্যক্রম আজ রাতের ভোজসভার সঙ্গেই শেষ হয়ে গেছে। ঠিক করলাম পরদিন সকালে মার্টিন লুথার কিংয়ের হত্যাকাণ্ডের সেই কুখ্যাত সাক্ষীকে দেখে আসব। 450 নম্বর মালবেরি স্ট্রিটের লোরেন মোটেল। এখন সেখানে ন্যাশনাল সিভিল রাইটস মিউজিয়াম। 450 নম্বর মালবেরি স্ট্রিট যেতে হলে মেইন স্ট্রিট থেকে একটা স্ট্রিট কার ধরতে হয়। পায়ে হেঁটে যাবার মতো দূরত্ব এটি নয়, আর আমিও আর এই তো হাঁটা পথ জাতীয় ফাঁদে পা গলাচ্ছি না। স্ট্রিট কার হল ঝাঁ চকচকে এক কামরা ট্রাম গাড়ি। মন্থর গতিতে এই গাড়িগুলি মেমফিসের কয়েকটি হাতে গোনা রাস্তা দিয়ে গজেন্দ্রগামিনী স্টাইলে যাতায়াত করে। এর আগে আমি একটিতে চেপেছিলাম বটে। মেন স্ট্রিট ধরে হাঁটছিলাম, হঠাৎ সামনে এসে থামল একটি হলদে রঙের স্ট্রিট কার। আমিও অমনি আগুপিছু না ভেবে গাড়িতে উঠে পড়েছিলাম। এই গাড়ি কোথায় যাবে, কখন ফিরবে, ভাড়া কত, এইসব যাবতীয় প্রশ্ন যা কিনা মানুষে গাড়ি চাপবার আগে ভাবে, তা আমি সাধারণত বিবেচনা করি গাড়ি চাপবার সিদ্ধান্ত নেবার পরে। ভাবখানা যেন আমি রানা প্রতাপ আর যানটি আমার বিশ্বস্ত ঘোড়া চেতক, আর ভাববার কি আছে। তা সেই গাড়িতে জনাছয়েক মানুষ ছিল। 3 জন মাঝবয়সী, এই শব্দটির মতো গোলমেলে শব্দ খুব কম আছে, যাকে 3 জন মাঝবয়সী শ্বেতাঙ্গিনী, 2 জন মাঝবয়সী কৃষ্ণবর্ণা, তাদের মধ্যে একজন চালিকা, আর একজন মধ্যবয়স থেকে পা হড়কে বার্ধক্যের দিকে পিছলে যাওয়া কৃষ্ণাঙ্গ পুরুষ। এই দলে যোগ দিল একজন পা হড়কানো বাদামি চোখলা। সামনে ফাঁকা সিটে একটা বেওয়ারিশ কালো ব্যাগ। চালিকার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে খোশগল্পে মশগুল দ্বিতীয় কৃষ্ণবর্ণা। তার পরনে একটি লাল জামা, তার ওপরে একটা সাদা কালো ডোরাকাটা সোয়েটার, আর মাথায় ঝাঁকড়া চুল।
গল্পের মাঝে একটা বিশাল হাইতলায় দেখলাম যে মুখের ভেতরে কয়েকটি দাঁত বেপাত্তা, অন্য যাত্রীরা তাদের নিজস্ব জগতে। আমি সন্তর্পণে দ্বিতীয় সিটে বসে বেওয়ারিশ কালো ব্যাগটির দিকে চেয়ে ভাবছিলাম, এতে নিশ্চয়ই একটা টাইম বোমা রেখে গেছে কোনো মাওবাদী, আর ঠিক 3.5 মিনিট বাদে এটি ফাটবে। স্ট্রিটকার চলেছে মেন স্ট্রিট ধরে। চেতকের আজ কেমন একটা ঘুমও ঘোরে, এলে মনোহর ভাব। খানিক বাদে একটা টার্মিনাস গোছের জায়গা এলো। এতক্ষণে জেনে নিয়েছি যে স্ট্রিট কারে উঠলে $1 ভাড়া, সে তুমি এক স্টপই যাও বা একেবারে পথের শেষ পর্যন্ত। একটা বড় স্টপ আসতে চালিকা জানালো যে এখানে গাড়ি মিনিট 5 দাঁড়াবে। এই কথা বলে সে গাড়ি বন্ধ করে নেমে গেল। আমরা চুপচাপ বসে আছি। এমন সময় বেপাত্তা দাঁত আমার সামনের সিটের মাওবাদী ব্যাগ খুলে কি সব দেখতে লাগলো। বুঝলাম কালো ব্যাগটি বেওয়ারিশ নয়, আর তার ভেতরে টাইম বোমা নেই। আমি অমনি তাকে স্বভাবসিদ্ধভাবে বললাম, ম্যাডাম, উইল ইউ বি সো কাইন্ড টু টেক আ পিকচার? উনি কালো ব্যাগ বন্ধ করে আমার একটি ছবি তুলে দিলেন। সে ছবিতে আমার পেছনে বসা 2 শ্বেতাঙ্গিনীও ধরা দিলেন। তাদের ছবি দেখালাম। তারা বললেন, বেশ ছবি হয়েছে। তাদের সাথে 2-4টি কথা হলো। ওরা 3জনেই স্কুল শিক্ষিকা। ক্যানাডার উইনিপেগ শহর থেকে বেড়াতে এসেছেন মেমফিস। এরপরে মিসিসিপি নদীতে রিভার বোট চেপে যাবেন আরও দক্ষিণে। এইসব মৃদুমন্দ কথাবার্তা চলছে। এমন সময় হঠাৎ বেপাত্তা দাঁত বলে উঠলেন, উইল ইউ লাইক টু বাই আ স্টান গান? এই স্টান গান বা টেজার কেউ কেউ সঙ্গে রাখে চোর, ডাকাত বা দুর্বৃত্তের হাত থেকে নিজেকে রক্ষা করতে। এইটে ব্যবহার করলে নাকি দুর্বৃত্তর মাংসপেশি কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। কিন্তু ওনার কয়েকটা দাঁত কম থাকায় স্কুল শিক্ষিকা উইনিপেগ বাসিনীরা শুনলেন, উইল ইউ লাইক টু বাই আ স্টোলেন গান? ইম্প্যাক্টটা ঠিক মাওবাদী টাইম বোমা ফাটার মতো হলো। পেছনের সিটে একটা ভয়ানক গোলমাল শুরু হলো। 3জনেই বললেন যে ক্যানাডার গান ল খুব কড়া, আমেরিকার মতো সেখানে লোকে কথায় কথায় বন্দুক কেনে না, চুরি করা বন্দুক তো একেবারেই না। এরকম সাংঘাতিক কথা যে কেউ বলতে পারে সেটাই ওনাদের আশ্চর্য করছে। বেপাত্তা দাঁত বেগতিক দেখে কালো ব্যাগ নিয়ে নেমে গেল। পেছনের সিটে আমেরিকার গান ভায়োলেন্স নিয়ে একটা নাতি দীর্ঘ আলোচনাকে সম্পূর্ণ ভণ্ডুল করে বললাম, আই থিঙ্ক শি ওয়াজ ট্রাইং টু সেল ইউ আ স্টান গান, নট আ স্টোলেন ওয়ান। সেই কথা শুনে ওনাদের সোয়াস্তি ফিরল। এমনকি ভুল বোঝাবুঝি নিয়ে খ্যাক খ্যাক করে খানিকটা হেসেও নিলেন সকলে। গাড়ি চলতে শুরু করলো মেইন স্ট্রিট ধরে। আজও একটা স্ট্রিট কার চেপে চলেছি। আজ গাড়ি ফাঁকা। আর যাত্রাপথের শেষে 450 নম্বর মালবেরি স্ট্রিটে রয়েছে একটা আসল বন্দুক। বহু মানুষের দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন শেষ করে দেওয়া একটা আসল বন্দুক। স্ট্রিট কার চলেছে ঢিমে তেতালায়। সকালের বাতাসে একটা শিরশিরানো ভাব। শীত এখনো পুরোপুরি ছেড়ে যায়নি এ শহর। মনের ভেতরেও একটা চাপা উত্তেজনা। যে ঘটনার কথা কেবল ইতিহাসের পাতায় জানা, সেই ঘটনার অকুস্থলে পৌঁছে যাব আর কয়েক মিনিট বাদে। আর কয়েক ঘন্টা বাদে শিকাগো হয়ে বস্টন অভিমুখে লম্বা উড়ান। পৌঁছব যখন তখন বেশ রাত হবে। তারপর বাস ধরে প্লেমাউথ। শেষ বাসটা চলে গেলেই চিত্তির। এসব 7-5 চিন্তা আলগা বাতাসের মতো মগজে বইছে। এক বিষাদ মাখা অতীত আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যবর্তী গা শিরশিরানো কয়েকটা মুহূর্ত। গাড়ি থামল ব্লুজ হল অফ ফেমের সামনে। হলের সামনে গিবসন গিটার হাতে বেঞ্চিতে বসা লিটল মিল্টন ক্যাম্পবেলের মূর্তি। ব্লুজ জগতে ওনার গাওয়া আই কান্ট কুইট ইউ বেবি প্রবাদ প্রতিম।
রাস্তা পেরোলাম। একটা পাশের সরু রাস্তা পেরিয়ে চোখে পড়ল লোরেন মোটেলের বিশাল সাইনবোর্ড। সেখানে লেখা রয়েছে, আই হ্যাভ আ ড্রিম। মোটেলের সামনে 60-এর দশকের কয়েকটা গাড়ি অপেক্ষমান। লম্বা টানা দোতলার বারান্দায় সকালের রোদ এসে পড়েছে। ৩০৬ নম্বর ঘরের সামনে লাল আর সাদা ফুলে সাজানো রিত। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেই দেখা যায় উল্টো দিকের ফুটপাথের ইয়াং অ্যান্ড মরো রুমিং হাউস নামের বোর্ডিং হোস্টেল। সেটির দোতলার এক বাথরুমের জানালা থেকে ছুটে এসেছিল ঘাতক গুলিটি, যা মার্টিন লুথার কিংয়ের ডান চোয়াল দিয়ে ঢুকে ওনার শিরদাঁড়া ছিন্ন ভিন্ন করে দেয়। সেখানে দাঁড়িয়ে ভাবছিলাম, সত্যি কি এমন রাজার শিরদাঁড়া ছিন্ন ভিন্ন করা যায়? যে মানুষটা খানিক আগেই মেমফিসের মেসন টেম্পল চার্চে আশাতুর মানুষকে বলে এসেছেন, আমি একটা পাহাড়ের চূড়া দেখে এসেছি, তার শিরদাঁড়া কি কখনো কোনো দিনও ছিন্ন ভিন্ন করা যায়? মিউজিয়ামে ঢুকলাম। কি যত্ন করে যে আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের প্রতিটি দৃশ্য লোরেন মোটেলের ঘরে ঘরে ধরা আছে তা লিখে বোঝানো যাবে না। মনে হলো আমি যেন স্বয়ং মহাকালের সঙ্গে পথ চলেছি। কৃতদাস প্রথা থেকে শুরু করে অত্যাচার আর অবদমনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিবাদের দিনলিপি। রোজা পার্কের পাবলিক বাসে কালো মানুষদের জন্য নির্ধারিত আসনে না বসার মতো প্রতিবাদের অস্ফুট উচ্চারণ থেকে মার্চ ১৯৬৫-র ব্লাডি সানডের কান ফাটানো চিৎকার, সবটুকু শুনলাম লোরেন মোটেলের ঘরে ঘরে। ৩০৬ নম্বর ঘরটিও দেখলাম। একটা ছোট, খানিকটা অগোছালো ঘর। দুটো সিঙ্গল বেড, মাঝখানে বেড টেবিলে একটা বাতি জ্বলছে। জানালার পাশে একটা কফি টেবিলে দুটি বাসি কফির কাপ। বিছানার ওপরে কয়েকটা কাগজপত্র ছড়ানো। ঘরের মানুষটি তখনও সবকিছু গুছিয়ে উঠতে পারেননি। খুব আচমকাই চলে যেতে হয়েছিল তাকে। উল্টো দিকের হোস্টেলটিও এখন মিউজিয়ামের অন্তর্গত। রাস্তা পার হয়ে গেলাম সেখানেও। আততায়ী সেই ঘর, সেই বাথরুম, সেই আধ খোলা বাথরুমের জানালা, আর জানালার অপর পারে রোদ্দুর ঝলমলে সেই ৩০৬ নম্বর ঘরের বারান্দা। সেই বারান্দায় পাহাড় চূড়ো দেখে আসা এক ঋজু শিরদাঁড়া নির্ভীক আলোকিত মানুষ দাঁড়িয়ে রয়েছেন। Like anybody, I would like to live a long life. Longevity has its place, but I'm not concerned about that now. I just want to do God's will, and He's allowed me to go up to the mountain, and I've looked over, and I've seen the promised land. I may not get there with you, but I want you to know tonight that we, as a people, will get to the promised land. And so I'm happy tonight. I'm not worried about anything. I'm not fearing any man. Mine eyes have seen the glory of the coming of the Lord.